সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। এখানে তিনটি মেথড খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফিফো, লিফো এবং ভারযুক্ত গড়। তো আমরা আজকে মূলত ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নের সমস্যার সমাধান আমরা করব। আমরা দেখি প্রশ্নটাতে কি বলা আছে। এখানে বলা হয়েছে যে অটোবি কোম্পানি এর 2018 সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যুর তথ্যগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1 তারিখে উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 10 টাকা। 4 তারিখে কাঁচামাল ক্রয় করেছে 150 একক, প্রতি একক 11 টাকা করে। 8 তারিখে কাঁচামাল ইস্যু করা হয়েছে 300 একক। 15 তারিখে কাঁচামাল ক্রয় করা হয়েছে 150 একক, প্রতি একক 12 টাকা করে। 20 তারিখে কাঁচামাল ইস্যু করা হয়েছে 100 একক। 25 তারিখে কাঁচামাল ক্রয় করা হয়েছে 200 একক, প্রতি একক 13 টাকা করে। 26 তারিখে ঘাটতি পাওয়া গেল 20 একক এবং কারখানা থেকে ফেরত এসেছে 20 একক। এই হলো আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নের কি করতে হবে সেটা আমরা একটু দেখে নিব। আমরা দেখব যে ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ কত সেটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ এবং 26 তারিখের তথ্য ব্যবহার করে একটা ফিফো পদ্ধতিতে আমাদের কি করতে হবে, FIFO এই ফিফো মেথডে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। পরবর্তীতে গতে বলা হয়েছিল 1, 4, 20 এবং 25 তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে করণীয় কি সেটা আমরা জেনে নিয়েছি। তাহলে ক প্রশ্নের উত্তর আমরা কিভাবে সমস্যার সমাধান করব আমরা একটু এক নজরে দেখে নিই। আমাদের কতে বলা হয়েছে যে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ কত। তাহলে আমাদের এই 2018 সালের এই অটোবি কোম্পানি কোন তারিখে ডিসেম্বর মাসে কোন তারিখে ক্রয় করেছে, অর্থাৎ ক্রয়ের তথ্যটা আমাদের এখানে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা যদি একটু দেখে নিই, 4 তারিখে, এখানে 1 তারিখে ক্রয়ের কোনো তথ্য নেই। 4 তারিখে কাঁচামাল ক্রয় করেছে 150 একক, প্রত্যেক এককের দাম হচ্ছে কত, 11 টাকা। তাহলে টাকা আসতেছে টোটাল 1650 টাকা, ঠিক আছে। এরপরে 15 তারিখে আবার কাঁচামাল ক্রয় করেছে 150 একক, এটা 12 টাকা করে। টোটাল দাম আসছে কত, তাহলে 150 গুণ 12 চলে আসতেছে 1800 টাকা। এবং 25 তারিখে কাঁচামাল ক্রয় করেছে 200 একক, 13 টাকা করে। তাহলে 13 ইন্টু 200 টোটাল হচ্ছে 2600, টোটাল 6050 টাকার পণ্য ক্রয় করেছে, অর্থাৎ পণ্য মানে কাঁচামাল ক্রয় করেছে। তাহলে আমরা কতে যে প্রশ্নটা উত্তর আমরা এটা করে নিলাম। এখন বক্তব্য হচ্ছে যে মূলত আমাদের মেজর সমস্যা যেখানে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমাদের মেজর সমস্যা হয় যে এই ফিফো পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কটা শেষ করব। এখানে ফিফো পদ্ধতির মূল কথাটা হলো যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসা আগে যাওয়া। তাহলে আগে আসবে আগে যাবে। তাহলে যে পণ্যটা আমি আগে ক্রয় করেছি সেই পণ্যটা আমার স্টক থেকে বা আমার গোডাউন থেকে এটা আমাকে আগে বের করে দিতে হবে। তাহলে আমাদের যেহেতু ডেট বা সময় বা তারিখ উল্লেখ করে দেওয়া আছে, বলে দিয়েছিল যে 4 তারিখ, 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ এবং 26 তারিখের যে তথ্য, সেই তথ্য ব্যবহার করে একটি মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। পদ্ধতিটা হচ্ছে কি, ফিফো পদ্ধতি। তাহলে এখানে আমরা দেখি প্রথমে, তাহলে এই ডিসেম্বর 1 তারিখে আমাদের কি ছিল 1 তারিখে ছিল উদ্বৃত্ত ছিল যে প্রারম্ভিক মজুদ উদ্বৃত্ত ছিল 200 একক, প্রত্যেক এককের দাম ছিল কত, এই যে লেখা আছে 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে 200 একক, প্রতি একক 10 টাকা করে। তাহলে আমরা সেখানে যদি প্রত্যেক একক 10 টাকা হয়, তাহলে আমরা কি লিখছি, ডিসেম্বর 1 তারিখে আমরা লিখলাম, পরবর্তীতে এখানে লিখলাম প্রারম্ভিক মজুদ। কেন প্রারম্ভিক মজুদ শব্দটা ব্যবহার করলাম, কারণ এটাই আমাদের প্রাথমিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক উদ্বৃত্ত। এবং এখানে ছকটা কীভাবে অঙ্কন করতে হবে, প্রথমে তারিখ থাকবে, তারপর বিবরণ ক্রয়, তারপরে থাকবে ইস্যু বা বিক্রিত পণ্যের ব্যয়, আর সবশেষে কি থাকবে, উদ্বৃত্ত। আমাদের ছকটা কিন্তু অনেকেই এই ছক প্রস্তুত করতে গেলে অনেক সমস্যা ফিল করে, কিন্তু আসলে এখানে কোনো কিছুই না। আমরা এইভাবে মনে রাখবো, তারিখ থাকবে, বিবরণ থাকবে, এরপরে ক্রয় থাকবে অর্থাৎ প্রাপ্তি, এরপরে ইস্যু। তাহলে এখানে তারিখ বিবরণের পরে মূলত 3টা ঘর থাকতেছে, একটা হচ্ছে ক্রয়, তারপর থাকতেছে বিক্রয় বা ইস্যু, তারপরটা উদ্বৃত্ত বা ব্যালেন্স। তাহলে
এই প্রত্যেকটা ঘরের মধ্যে আবার 3টা করে ঘর থাকে, যার নাম হচ্ছে কি পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা। তাহলে আমরা 1 তারিখে পেয়ে গেলাম যে 200 একক, প্রত্যেক একক 20 টাকা করে ক্রয় করেছে। তাহলে আমাদের টাকার পরিমাণ টোটাল টাকা আসছে কত? 200 টাকা, 2000 টাকা। এরপরে 4 তারিখে আরেকটা ঘটনা আছে। 4 তারিখে বলা হয়েছিল যে কাঁচামাল ক্রয় 150 একক, প্রতি এককের দাম হচ্ছে 11 টাকা। এখন এখানে আমরা কিভাবে হিসাবটা করব দেখি। আগে যে লেনদেনটা আমরা যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমরা কিন্তু ব্যালেন্স করে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 4 তারিখে বলা হয়েছে ক্রয় কত? 150 একক, 11 টাকা করে, 1650 টাকা। এখন আমার আগে যে 200 একক ক্রয় করেছিলাম সেটা কিন্তু আমার প্রথমে লিখে নিতে হবে। তাহলে আমি আগে প্রথমে লিখে নিলাম 200 একক, তারপরে কত? 10 টাকা করে, টোটাল দাম কত? 2000 টাকা। আর নতুন করে ক্রয় করেছি কত? 150 একক, 11 টাকা করে, 1650 টাকা। তাহলে সেই 150 একক কিন্তু আমি নিচে লিখেছি, রেটটা লিখেছি 10-11 টাকা এবং টোটাল টাকা কত? 1650 টাকা। এখানে যেহেতু ইস্যু নাই, এখানে কিন্তু ফিফো মেথড ব্যবহার করা হয়নি। তাহলে ফিফো মেথড এক লাইনে কীভাবে ফিফো মেথডটা বুঝবো এবার দেখি। 8 তারিখে কি ঘটনা ঘটেছিল এখানে বলেছে। 8 তারিখে 300 একক পণ্য লেখা আছে, কাঁচামাল ইস্যু হয়েছে 300 একক। তাহলে ইস্যু মানে হচ্ছে যে আমি এখান থেকে আমার ওয়্যার হাউস থেকে এটা বেরিয়ে যাবে। তাহলে 8 তারিখে আমি তারিখ লিখলাম 8 তারিখ, এখানে লিখবো ইস্যু। তাহলে কত একক পণ্য? টোটাল 300 একক। এই লাইনে, এই এক লাইনের মধ্যে কিন্তু ফিফোর মূল সূত্রটা লুকায়িত। কেমন? 200 একক পণ্য আমার কি করা হয়েছে? প্রথমে আগে দেখো এখানে উল্লেখ করা আছে যে আগে ছিল 210 টাকা করে, 2000 টাকা। তাহলে সেইটা আমাকে আগে লিখতে হবে, অর্থাৎ 200, এটা হলো ফিফো, মানে অর্থাৎ এই পণ্যটা আমার আগে স্টক করা ছিল। তাহলে এই 200 একক পণ্য আমি আগে লিখব, কারণ আমাকে টোটাল দিতে হবে কত? 300 একক। কিন্তু আমার প্রারম্ভিক ছিল কত? মানে আমার ছিল কত? ছিল প্রথমে যে তারিখটা আমাদের আগে পণ্যটা আসছে, কত টাকার পণ্য আসছে? এই 200 একক পণ্য আমরা 10 টাকা করে কিনেছিলাম, সেই পণ্যটাকে আগে আমার কি করতে হবে? স্টক থেকে বের করতে হবে। এই জন্য 200 একক 10 টাকা করে এইটা আমি আগে লিখলাম, অর্থাৎ ইস্যুর ঘরে আমরা এই 200 একক 10 টাকা করে 2000 এটা আমরা লিখলাম। পরবর্তীতে তাহলে আমার টোটাল দিতে হবে কত? টোটাল দিতে হবে 300, তার থেকে দিয়ে দিলাম কত? 200। অবশিষ্ট 100 একক আমি নিচে যে 150 একক ছিল 11 টাকা করে, সেখান থেকে আমি দিয়ে দিব। অর্থাৎ তাহলে এখানে 150 একক থেকে আমরা প্রথমে 100 একক দিয়ে দিব। কেন 100 একক দিব? কারণ আমার টোটাল দিতে হবে 300, তার মধ্যে থেকে 200 একক পণ্য আমরা 10 টাকা করে ধরবো, আর 100 একক পণ্য 150 থেকে 100 একক পণ্য আমরা 11 টাকা করে ইস্যু করব। তাহলে আমার এখানে 200 আর 300, তাহলে টোটাল 300 একক আমি কিন্তু কি করেছি? আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার টোটাল ছিল 350, তো 350 থেকে আমি 300 একক দেওয়ার পরে আমার এই 150 টাকা যে রেট ছিল, 150 এককের থেকে যে 100 একক দিয়ে দিয়েছি 11 টাকা রেটে, সেটা আমার অবশিষ্ট থাকলো কত? 50 একক। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? ওকে। তারপরে আমাদের আরেকটা কথা বলেছিল যে 1, 4, 8 এবং 26 তারিখে, তাহলে 26 তারিখে ছিল ঘাটতি পাওয়া গেল 200 একক। এই ঘাটতিটাকে আমরা কিভাবে দেখাবো সেটা আমরা একটু দেখে নিই। আমার এই ঘাটতিটাকে সবসময় আমাদের ইস্যুর ঘরে দেখাতে হবে। কিভাবে? ইস্যুর ঘরে দেখাবো। এখন ইস্যুর থেকে আমরা কোথা থেকে পাবো? আমরা যে ইস্যু ঘরে দেখাবো তাই আমরা কোথা থেকে পাবো? দেখো আমার আগে ছিল কত? টোটাল আমার ব্যালেন্স ছিল কত? 50 একক, 11 টাকা করে, 550 টাকার পণ্য আমার রিজার্ভ ছিল। সেখান থেকে আমি 20 একক ঘাটতি দেখাবো। তাহলে 20 একক ঘাটতি যদি দেখি সেটা ইস্যুর ঘরে দেখাবো। রেট দিব কত? ওই সেই 11 টাকা করে। তাহলে 20 একক পণ্য ঘাটতি আছে, এটাকে আমরা ইস্যুর ঘরে দেখিয়ে দিব। সাথে সাথে কত টাকা করে? 11 টাকা করে, 220 টাকা। ওকে। তাহলে আমার 50 একক হাতে ছিল, তার থেকে 20 একক চলে গেল, তাহলে আমার অবশিষ্ট থাকে 30 একক। 30 একক 11 টাকা, তাহলে 330 টাকার পণ্য, অর্থাৎ 30 একক পণ্য আমার 11 টাকা দরে, এটা আমার কিন্তু অবশিষ্ট আছে। তাহলে এই অঙ্কটাতে ফিফো বলতে আমরা কি বোঝালাম? ফিফো বলতে যে পণ্যটা আগে আসবে তাকে আমার আগে স্টক থেকে বের করে দিতে হবে, সেই কাজটা আমরা কিন্তু এখানে দেখলাম। ওকে, আমরা বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা দেখব যে গতে কি সমস্যা ছিল। গতে ছিল 1, 4, 20 এবং 25 তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা জানি আমরা 3টা পদ্ধতির কথা বিশেষ করে আমরা বলেছিলাম। একটা হচ্ছে কি ফিফো, একটা হচ্ছে লিফো, আর একটা হচ্ছে কি ভারযুক্ত গড়। তাহলে আমাদের গতে সেই ভারযুক্ত গড় পদ্ধতিতে ব্যবহার করে আমাদের কি করতে হবে? অঙ্কটা করতে হবে। তো আমরা যদি এখানে অঙ্কটা যদি দেখি, তাহলে
ভারযুক্ত গড় ওয়েট অ্যাভারেজ পদ্ধতি, মেথডটার নাম কি? ওয়েট অ্যাভারেজ মেথড। তাহলে আমাদের 1 তারিখে কি ছিল? 1 তারিখে ছিল উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 10 টাকা। তাহলে আমাদের এই সেই উদ্বৃত্তটা প্রারম্ভিক মজুত পণ্য লিখে আমরা টাকা 200 একক 10 টাকা করে 2000 টাকা আমরা এখানে কি করব? দেখে দিলাম। প্রথম লেনদেনটা আমরা এখানে দেখে দিলাম। পরবর্তীতে আমাদের আছে 4 তারিখ। 4 তারিখে বলছে কাঁচামাল ক্রয় 150 একক, প্রতি একক 11 টাকা। তাহলে কাঁচামাল ক্রয় করলে এইটা আমরা কিভাবে দেখাবো দেখি আমরা। তাহলে কাঁচামাল ক্রয় করেছি, তাহলে 4 তারিখে ক্রয়, তাহলে ক্রয় যদি করি তো আমরা জানি এটা হচ্ছে ক্রয়ের ঘরে বসবে, অর্থাৎ প্রাপ্তির ঘরে বসবে। তাহলে 150 একক 11 টাকা করে 1650 টাকা, এটা আমরা লিখলাম। এখন এই লাইনের মধ্যেই কিন্তু মূলত ভারযুক্ত গড় পদ্ধতির যে মূল সূত্রটা এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। কিভাবে আমি বুঝাই? আমার কত একক পণ্য ছিল? টোটাল পণ্য কত একক ছিল? টোটাল একক ছিল 200 একক, 10 টাকা রেটে 2000 টাকার পণ্য ছিল। আবার নতুন করে ক্রয় করলাম কত? 150 একক, কত টাকা করে? 11 টাকা করে। তাহলে এখানে আসলো কত? 1650 টাকা। তো আমরা 1650 টাকা হিসাবটা আমরা পরে করি। তাহলে এখানে ছিল 200 একক, নতুন কিনলাম 150 একক, টোটাল হলো কত? 350 একক। তা আমরা যদি টোটাল আমি এখানে যদি রাফ করি, 350 একক, মোট একক হচ্ছে কত? 350। আর আমার এখানে 200 এককের দাম ছিল 2000 টাকা, আর 150 এককের 11 টাকা করে সেটার দাম ছিল 1650 টাকা। তাহলে আমরা যদি এখানে আমরা একটু লিখি যে 2000 যোগ হচ্ছে কত? 1650। তাহলে টোটাল যে টাকাটা আসবে কত আসতেছে? 3650। এই 3650 টাকা। তাহলে আমার এইটা হলো কি? যতটুকু পণ্য আমার মজুদ আছে সেই পণ্যের দাম কত? 3650 টাকা। এখন কত একক পণ্যের দাম 3650 টাকা? এটা হলো টোটাল 350 একক পণ্যের দাম হচ্ছে কত? 3650 টাকা। তাহলে এই আমাদের মোট টাকাকে যদি এই একক দিয়ে যদি কি করি? ভাগ করি, মোট টাকাকে যদি একক দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যে রেটটা পাবো সেটা আসবে কি? ওয়েট অ্যাভারেজ বা এই ভারযুক্ত গড়। অর্থাৎ আমাদের এখন রেট যেটা আসছে সেটা হলো 10 টাকা 42 পয়সা। 10 টাকা 42 পয়সা আমাদের এই রেটটা এখন আমরা পাচ্ছি। অর্থাৎ এটাই হলো ভারযুক্ত গড়। তাহলে আমরা কি পাইলাম? ভারযুক্ত গড় মেথডের মূল কথাটাই হলো যে আমরা যখন অঙ্কটা করব তখন কত টাকার পণ্য আছে এবং কত একক পণ্য আছে। তাহলে যত টাকার পণ্য থাকবে এবং যত একক পণ্য থাকবে, তাহলে টাকাকে একক দিয়ে ভাগ করলে আমরা এই ওয়েট অ্যাভারেজ বা ভারযুক্ত গড়ের মূল ব্যাপারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে পেলাম, আগে ছিল দেখো, আগে ছিল 10 টাকা রেট, তারপরে হলো 11 টাকা রেট। কিন্তু এই দুটোকে যখন আমরা কি করলাম? এই ওয়েট অ্যাভারেজ মেথডে যখন নিয়ে করলাম তখন আমাদের অ্যাভারেজ রেট আসলো কত? 10 টাকা 10.42, তারপর আছে কত? 85। অর্থাৎ 10 টাকা 42 পয়সা আমরা ধরে নিই। তাহলে এটা আমরা পেলাম। এরপরে আমাদের আরেকটা লেনদেন ছিল 20 তারিখে, যে 20 তারিখে কি ছিল? কাঁচামাল ইস্যু 100 একক। তাহলে কাঁচামাল যদি ইস্যু করি, ইস্যু মানে আমি এখানে আমার ইস্যুর ঘরে বসিয়ে দিব। তাহলে 20 তারিখে ইস্যু, তাহলে কত টাকা কত একক পণ্য দিব? আমার 100 একক পণ্য আমি দিব কত টাকা রেটে দিব? ওই যে দেখো যে টাকাটা আমরা বের করেছিলাম সেই রেটে কিন্তু আমি আমার ওয়্যারহাউস থেকে এটা কি করে দিব? বের করে দিব। তাহলে সেই রেটটা বসিয়ে দিলাম, এই টাকাটা চলে আসলো। এরপরে আবার আরেকটা ডেট আছে কত? 25 তারিখে। 25 তারিখে তথ্য ব্যবহার ভারযুক্ত আছে। 25 তারিখ বলছে কাঁচামাল ক্রয় 200 একক, প্রতি একক 13 টাকা। এখানে আবার সেই ভারযুক্ত গড়ে সেই মেথডটা আবার আমরা একটু বুঝে নেব। এখানে দেখো আগে ছিল কত? আমার এখানে স্টকে ছিল কত? আমার এই 100 একক দেওয়ার পরে আমার টোটাল 350 একক থেকে 100 একক চলে যাওয়ার পরে ব্যালেন্স ছিল কত? 250 একক। রেট ছিল কত টাকা? ওই 10.4285। এই যে রেটটা, এই রেটে কিন্তু আমার ছিল। নতুন করে যখন আবার 200 একক ক্রয় করা হয়েছে 13 টাকা রেটে, তখন কিন্তু আবার কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার আগে ছিল কত একক? আগে ছিল কত? আগে ছিল 2607 টাকার পণ্য আমার টাকার অঙ্কে ছিল, কিন্তু কত একক পণ্যের দাম ছিল? এই 250 এককের দাম ছিল এত টাকা। এখন আমার নতুন করে যোগ হলো কত? 200। তাহলে এই 250 যোগ হচ্ছে কত? 200, টোটাল হচ্ছে কত? এই 450 একক। এই 450 একক পণ্যের দাম কত? তাহলে এই 2607 টাকা,
তা আমরা যদি এখানে লিখি 2607 টাকা, আর এই যে 200 একক পণ্যের দাম কত 13 টাকা করে 2600, তাহলে এই 2600 আমরা এখানে লিখলাম। তাহলে টোটাল কত 7 0 6 12 2 হাতে 1, তাহলে 5207 টাকা। তাহলে এই 5207 টাকাকে যদি আমরা এই 450 একক দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কত 11 টাকা 57 পয়সা। এই 11 টাকা 57 পয়সা এটি হলো এই লাস্টের ওয়েট অ্যাভারেজ, অর্থাৎ এই গড় দাম যেটা ভারযুক্ত গড় সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে মেথড যদি জানা থাকে, নিয়মটা যদি জানা থাকে, তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আমাদের কাছে খুবই ইজি মনে হবে। আর যদি মেথড যদি জানা না থাকে তাহলে কিন্তু আমাদের সবসময় আমাদের শুধু কষ্টেই থাকতে হবে। আমরা ব্যাপারটা অনেক বোঝাতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা অঙ্কটা শেষ করার পূর্বে আরেকটু বলি। প্রথমটা করলাম ফিফো মেথড, তারপরটা করলাম ওয়েট অ্যাভারেজ অর্থাৎ ভারযুক্ত গড় মেথড। ভারযুক্ত গড় পদ্ধতির মূল বিষয়টা হলো আমার কত টাকার পণ্য আছে এবং কত একক পণ্য আছে। তাহলে মোট কত টাকার পণ্য ডিভাইডেড বাই কত একক পণ্য, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে ওয়েট অ্যাভারেজ বা ভারযুক্ত গড়। ওকে, আর ফিফো মেথডে আমরা কি শিখেছিলাম যে পণ্যটা আগে এসেছে সেই পণ্যটা আমাকে আগে এই ওয়্যার হাউস থেকে বের করে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা পর্যায়ক্রমিকভাবে যেহেতু বোর্ডের প্রশ্নগুলো আমরা সলিউশন করব, তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এসএসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, অনেক তথ্য আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।